হ্যালো এভরিওয়ান। কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো করে মানে ভিডিও বানানো হচ্ছে না, বলাও হচ্ছে না। আর তাছাড়াও যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তার মধ্যে বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন যে মাঝখানে আমি খুব রেগুলার ব্লগ দিচ্ছিলাম, মানে চেষ্টা করছিলাম একদিনেও হয়তো দুটো বড় ব্লগ রেডি করে দিয়েছি। সে যতই মানে রাত 9টা-10টার সময়ও হয়তো আমি আপলোড করেছি পুরনো ভিডিও হলেও। তো অনেকেই সেজন্য জানতে চাচ্ছে আবার মানে ব্লগগুলো এত গ্যাপে আসছে কেন, বা ঠিকঠাক দিচ্ছি না কেন, তো কিছু হয়েছে কি না। তো এর মাঝখানে আমাদের সাথে কিছু এমন ঘটনা মানে হয়ে গেছে যেটা মানে সময়টা খুব একটা ভালো ছিল না, বা এখনও যে খুব ভালো আছে সেটা নয়, তাও আগে থেকে একটু বেটার। তো যেটা হয়েছে সেটা হলো রোহনের যে বাবা, আমার শ্বশুরমশাই রয়েছে, উনি কিছুদিন হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে পৃথিবী থেকে। তো কিন্তু লাস্ট কটা মাস আমরা যখন নেদারল্যান্ডস থেকে হোটেলে ছিলাম, তারপরে যখন আমরা বাড়িতে শিফট হই, তখন তার কয়েকদিন পরেই মা বাবা যায় আমাদের সাথে থাকার জন্য। বিশেষ করে কিট্টুর জন্যই গিয়েছিল। তাই আমি বলবো কিট্টু এত লাকি যে কয়েক মাস হলেও ওর দাদু ঠাম্মির ভালোবাসা একসাথে পেয়েছে। মানে বাবাকে এত ভালোবাসতো, এত পড়াতো বাবা, মানে খুব ভালোবাসতো। দাদু দাদু বলতো, দাদা বলতো, কোনটা দাদা সব শিখে গেছিলো। বাবা এত ফোন দেখতো, তো রোহন নাম দিয়েছিল ফোন দাদু। কই ফোন দাদুকে দেখলে হাত দেখাতো। তো যাই হোক, আমার ফোনের মানে গ্যালারি ভরে ভরে শুধু দাদু ঠাম্মির, দাদু আর নাতনির ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখলে মনে হয় যে মানে মনে হয় যে না, বাবা তো আছেই। মানে খুব মানে হঠাৎ মানে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু আমরা অনেক দিন ধরেই মেন্টালি আমরা প্রিপেয়ার ছিলাম যে এরকম কিছু একটা হতে পারে। কারণ বাবার হচ্ছে সিকেডির পেশেন্ট ছিল, হার্ট ব্লকেজ ছিল, এর আগে দুটো মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটা থার্ড টাইম ছিল যখন আমরা আর মানে কিছু করতে পারলাম না। তাছাড়াও লাঞ্চে প্রবলেম ছিল, লাঞ্চে জল জমে যাচ্ছিল। মানে মোটামুটি কিডনির থেকেই এটা হচ্ছিল। টানা 10 বছর শুধুমাত্র ডায়েটের ওপরেই বলতে গেলে ভালো ছিল, মানে বিছানায় পড়ে যায়নি, নর্মাল হাঁটা চলা ছিল। আমরা তো এটা ওটা খেতে চাইতো, আমরা রাগ করতাম, কিন্তু এই যে বাবা চলে গেল, আমরা এই কটা দিন ধরে কোনো রকম মশলা ছাড়া, ফোড়ন ছাড়া, তেল ছাড়া খাবার খেয়ে আমরা বুঝলাম যে মানে কীভাবে 10 বছর কাটালো। বাবা বলেই সম্ভব ছিল। হয়তো দিনে 22টা ওষুধ খেত। এখান থেকে যাওয়ার পরে তখন একটু শরীরটা খারাপ ছিল, এখান থেকে যখন গেল মানে মানে হাঁটতে প্রবলেম হচ্ছিলো, ব্রিদিং প্রবলেম হচ্ছিলো। তো ব্যাঙ্গালোরে প্রায় প্রত্যেক সপ্তাহে রোহন ডাক্তার দেখাতে নিয়ে যেত। উইকেন্ডে একদিনই শনিবার সম্ভব হতো। তখন 25টা ওষুধ করে দিল, মানে দিনে 25টা ওষুধ খেত। মানে খুব মনের জোর ছিল। কিন্তু থার্ড টাইম ভালো সময় কেটেছে, বা মা বাবাদেরও মানে বিশেষ করে মানে কিট্টুর জন্যই আরও গেছে, নাহলে বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। আমরা যদি থাকতাম তো মানে যেত কিনা, মানে এতদিন থাকতো কিনা, বেশ 3 মাস 4 মাসের মতো থেকেছে, এতদিন থাকতো কিনা। লাস্টের দিকে নয়, মানে আমরা বলেছিলাম ঠিক আছে কিট্টু জন্মদিন কাটিয়ে চলে যাও, তারপরে 1 মাস থেকেও বা কিছু। তারপরে জানতে পারলাম যে ডক্টরকে যখন বাবা দেখাতে গিয়েছিল, যে বাবার বিদেশ ঘোরার বেশ শখ রয়েছে। এতদিন অসুখের জন্য একা একা কোথাও যাওয়ার সাহস পাইনি। আমরা নেদারল্যান্ডসে যাওয়ার আগে মা বাবার পাসপোর্ট বানিয়ে দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম মানে ভেবেছিলাম নেদারল্যান্ডসে নিয়ে যাব, কিন্তু মাঝখানে করোনা আসাতেও এই লাঞ্চ তখনই আরও বেশি এফেক্টেড হয়। তারপরে মানে টানা আর 9 ঘন্টা জার্নি করে, 9 ঘন্টারও আরও বেশি, তারপরে ভিসার জন্য কলকাতা যাওয়া এসব সম্ভব ছিল না, তো যেতে পারিনি। তো ওই জন্য আমরা বলেছিলাম যে ব্যাঙ্গালোরে আসছো, পাসপোর্টটা একবার নিয়ে এসো, যদি সম্ভব হয় তাহলে আমরা যাব। যখন এলো তখন না খুব বেশি মানে 5 মিনিট হাঁটতো বাইরে, বাকি ঘরের মধ্যে নর্মাল চলাফেরা 5 মিনিট। তারপরে ডাক্তার দেখানো হলো, কিছুটা বেটার হলো, কিছুটা বলতে অনেকটাই বেটার। তখন আমরা বললাম তাহলে একটু প্ল্যান করে আমরা তাহলে, হ্যাঁ ডাক্তারকে গিয়েও আবার বলেছিল যে আমি কি যেতে পারি বাইরে, আমার বেশ বিদেশ ঘোরার একটু ইচ্ছে রয়েছে। তখন রোহন আমাকে এটা এসে বললো তাহলে একটু প্ল্যান করি আমরা। বাবা তখন ভালো আছে। বাবাকেই বললাম কোথায় যেতে চাও, বাবা পাহাড়ে যেতে পারবে না, ঠান্ডার জায়গায় যেতে পারবে না। তো ওই হিসাবে আমরা প্ল্যান করলাম।
প্ল্যানিংয়ে 2 দিন আগেও ভেবেছিলাম টিকিটটা মনে হয় ক্যান্সেল করতে হবে, যাই হোক তারপরে আমরা গেলাম। মানে এত ভালো ঘুরেছে, আমাদের এত এনার্জি ছিল না বাবা যতটা মানে ঘুরেছে। এবার সবাইকে আবার ফোন করে ভিডিও কল করে দেখিয়েছে যে এই শরীর নিয়ে আমি বিদেশ ভ্রমণ করলাম, এত সুন্দর জায়গা। তো আমার পুরো গ্যালারি ভর্তি মানে ভিডিও, কিট্টুর দাদুর, বিশেষ করে ওদের সারাদিনের অ্যাক্টিভিটি। তো সবটা তো নিশ্চয়ই আমি আর ব্লগ বানাতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস, কিট্টুর জন্মদিনের পার্টি অর্গানাইজ করেছিলাম ছোটোখাটো একদম বাড়িতে, তারপরে ঘুরতে গিয়ে সেগুলো আমি চাই যে থেকে যাক। তো সেগুলো নিশ্চয়ই আমি সময় করে হয়তো দেব। তো মানে এটা হঠাৎ, মানে মানুষের বিছানায় পড়ে বা হসপিটালে অ্যাডমিট হয়ে কিছুদিন থেকে যদি চলে যায় মানে তাও মেনে নেওয়া যায়। কিন্তু মানে বাবার শরীর তো খারাপ ছিল, কিন্তু মানে কোনো সময় বুঝতে দিত না। মানে আমরা খুঁচিয়ে তোমার কি খারাপ লাগছে বলবে, মানে বলতে চাইতো না। নিজেই আবার ফোন দেখে, ফেসবুক দেখে, ইউটিউব ডাক্তারি, গুগল ঘেটে ডাক্তারি করতো নিজের। মাঝে মাঝে কোনো একটা ওষুধ বাদ দিয়ে দিল, এটা মানে ব্যাঙ্গালোরে হয়েছিল, সেটা পরে জানতে পারি সেটা না খেয়ে শরীরটা খারাপ করেছিল এরকম। মানে যেদিন চলে গেলেন সেদিন হচ্ছে রবিবার ছিল, শনিবার তো খুব ব্যস্ত, উইকডে তো ব্যস্ত। তো রবিবারে ফোন দেখছে সারাদিন, দুপুরে ঘুমালো না ফোন। তো রোহন বললো চলো তাহলে একটু পার্ক থেকে ঘুরে আসি। নর্মালি আমরা বিকেলের দিকে একটু পার্কে হাঁটতেও যেতাম, বাবাও হাঁটতো ওখানে, আর কিট্টুরও একটু মানে চেঞ্জ হতো। তো বলো চলো, তো ওখানে গেলাম, গিয়ে একটা আমের দোকান ছিল, সেখান থেকে আবার ভালো আম ছিল না, বললাম কিনতে হবে না, না কেন চাটনি করা যাবে। আচ্ছা, আবার একটা নিলে একটা নেওয়া যাবে না, 2-3টে বেশি নিতে হবে। নিজেই আম চুজ করলো। তো বেরিয়ে আসবো, বললো না আরও আম আছে, নাও না। আমি ভালো নেই, তাহলে তুমি চুজ করো। হ্যাঁ, আমরা তো বুঝি না। সেখান থেকে আবার আম নিল, আবার লুকিয়ে আম টেস্ট করতে দিয়েছিল, লুকিয়ে খেয়েও নিয়েছে একটা আম একটুখানি। তো সেই বিল ঠিল মিটিয়ে বেরোবো কি তখন ঝমঝমিয়ে বৃষ্টি। রোহন বললো তাহলে এক করে, এত বৃষ্টি হচ্ছে, এক করে আমরা যাই, গাড়িতে বসি। বেশি ছাতা ছিল না আমাদের কাছে। তো বাবাকে নিয়ে গাড়িতে বসিয়েছি। তারপরে দেখি রোহন মা কিট্টুকে নিয়ে এলো। তো গাড়ি স্টার্ট দিতে যাব, তখন বলছে আমার গরম লাগছে, বাথরুম যাব। বাথরুম রোহন নামিয়েছে, বৃষ্টি হচ্ছে তখন। তারপর তখনই বডি ছেড়ে দিয়েছে। সাথে ওখানে লোককে ডাকা হলো। তারা এবার অ্যাম্বুলেন্স আমরা ডাকবো, অ্যাম্বুলেন্স আসবে, নিয়ে যাবে, অনেকটা টাইম। তো রোহন বললো না আমি গাড়িতে নিয়ে যাচ্ছি। ওরা গাড়িতে তুললো ঠুললো, গাড়িতে শোয়ানোর পরে মানে কিছু দেখা যাচ্ছে না এত বেশি, তার মধ্যে রোহন নিয়ে গেল হসপিটালে। তো ওই হসপিটালে আমরা দেখাতাম না, মানে বাবার ডক্টর অন্য হসপিটালে বসতো। তো সেই হসপিটালে নিয়ে গিয়ে তো শোনা হলো কি প্রবলেম পেশেন্টের। বলছে ওরা তেমন কিছু করলো না, বললো যে আর বেশি মানে ভেন্টিলেশনে দেওয়া যেতে পারে, কিন্তু ব্রেনের সিগন্যাল পৌঁছচ্ছে না, মানে হার্ট ফেল হয়ে গেছে সাডেন। তা আমরা বললাম ভেন্টিলেশনে দিতে। আমরা বুঝতে পারছি যে যেহেতু ওই হসপিটালে আমরা ট্রিটমেন্ট করাই না, সেজন্য খুব একটা বেশি মানে কিছু মানে ওরা এফোর্ট দিচ্ছে না, বা হয়তো বুঝতে পেরেছে আর কিছু করা যাবে না। এবার মাকে কীভাবে বলবো, তার মা তো ওখানে কেঁদেই যাচ্ছে। তারপরে মাকে বলা হলো যে আর কিছু করা যাবে না। তারপরে সেদিনই সব কিছু করে নিয়ে ওখান থেকে আবার ডেথ সার্টিফিকেটও আমাদেরকে মানে কিছু লিখে দেবে না, বলছে যে ডক্টর দেখায় সেখানে নিয়ে যেতে হবে। কি করবো বুঝতে পারছি না। তারপরে রোহনের কলিগরা এলো, কলিগদের ফোন করা হলো, তারপরে সব কিছু ওনারা অ্যারেঞ্জ করলো, হসপিটাল থেকে লিখে দিল মানে। তারপরে সেদিন রাতেই মানে সব কিছু মানে প্যাকিং করে যতটা মানে আমাদের জিনিস তো নেওয়ার মতো যতটুকুনি সামান্য জিনিস, তো কিট্টুর ব্যাগটা গুছিয়ে পরের দিন আমাদের মানে 4টায় বেরোলাম ফ্লাইটে করে। তারপরে আমরা ওখান থেকে নিয়ে আসি, সারা রাত জাগা, পরের দিন এখানে নিয়ে এসে সব কাজ করা হলো। তো রোহনই করেছে সব কিছু, মানে ও অতটা বলতে এক্সপ্রেস করেনি বা কাঁদেনি বা কিছু না, কিন্তু মানে অনেকটাই ও এফেক্টেড হয়েছে। তো তার কারণ হলো মানে হঠাৎ করে এরকম মানে বিছানায় পড়ে যায় বা হসপিটালে কয়েকদিন অ্যাডমিট থেকে এই অসুস্থ শরীরে চলে যাওয়া,
সেটা আলাদা ব্যাপার। কিন্তু হঠাৎ মানে খুব নর্মাল সেখান থেকে মানে একদম চোখের সামনে সেটা মানে ও ও তো অনেকটাই আঘাত পেয়েছে। তারপর সব কিছু করা, বাবার মুখে আগুন দিয়েছে, সব কিছু একা একা সামলে। কারণ যখন মানে কীর্তন হতো প্রত্যেক দিনের, হঠাৎ দুদিন এসে আমাকে বলছে, আমি না এখানে তোকে তো বলা হয়নি, আমার না এই জায়গাটায় কিন্তু কিছু সেভিংস আছে, কিছু টাকা রাখা আছে। আচ্ছা, আমি এগুলো শুনে কি করব? বলে কি, দেখতে পাচ্ছি কেমন মানে কার কখন কী হয়ে যায় আমরা কেউ জানি না। এছাড়াও নিউজেও কিছু খবর পেয়েছি, এখন কম বয়সে অনেকেই মানে হার্ট ফেল করছে। তো এইসব শোনার পরে না ও এরকম মানে বলতো, মাকেও এরকম বলছে যে তুমি সব কিছু শিখে নাও, হ্যাঁ তুমি আমার উপর ভরসা করো না, কিন্তু সব কিছু নিজে নিজে করতে হবে। মাকেও এখন শেখাচ্ছে সব কিছু কীভাবে এটিএম ইউজ করতে হবে, কীভাবে মানে বাড়ির তালাটাও বাবা দিত। তো সব কিছু মানে যতটা মানে পারা যায় মাকে শেখানো। তাছাড়াও আমাদের একটু যাতায়াতে থাকতেই হবে। কাজ 15 দিন বাদ দিয়ে 16 দিনের মাথায় ঘাট কামান, তারপরে 17 দিনে বাড়িতে শ্রাদ্ধ, নিয়ম ভঙ্গ, 19 দিনে, তো এইসব হলো। মানে কিট্টু যদি না থাকতো তাহলে আলাদা ব্যাপার। কিট্টুকে নিয়ে আসা যাওয়া করা বা আমাদের রেখে রোহনের আসা যাওয়া করাটা একটু ডিফিকাল্ট। আর মা একা একা যতই অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিই এয়ারপোর্টে, তাও মানে এতদিন পুরোটা বাবার ওপরে নির্ভর ছিল। তো একটু মানে সব কিছু শিখতে একটু টাইম লাগবে, সেটা আমাদেরকে একটু শেখাতে হবে। তো এরই মাঝখানে হচ্ছে কিট্টুকে আমরা খুব একটা রাখিনি ওই সিচুয়েশনে। আমার সবথেকে সুবিধা হয়েছিল আমার বাবার বাড়ি কাছে ছিল বলে। কিন্তু ব্যাঙ্গালোরে যত বাবা করতো, এখানে এসে মানে কি বলবো, মানে মা ছাড়া কিছু বোঝে না। মানে শুধু মা ওর একা, এমনকি রোহনকে আমার গায়ে হাতও দিতে দিই, মানে শুধু মা ছাড়া অন্ধ। মানে বুঝতে পারলাম যে মানে ও মনে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। যেটা মনে হতো যে ওখানে গিয়ে খালি বাবা করে, সারাদিন ওর সাথে আমি থাকি। কিন্তু এখানে এসে বুঝলাম যে এবার লোকজন আসছে, অনেক অচেনা লোক দেখছে, সব কিছুর মধ্যে ওর পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তার মাঝখানে মানে আমাকে একদম ছাড়ছিল না। ও আমাকে ছাড়া কিছু বুঝছে না। প্রথমে আমাদের বাড়িতে নিয়ে গিয়েও কারোর কাছে যাবে না, শুধু আমার বোনের কাছে যাচ্ছে প্রথম থেকে। তো যাই হোক, ধীরে ধীরে সবার সাথে ওর একটু মানে পরিচিতি হওয়ার পরে সবার কাছে যাচ্ছে। তো এখন বাড়িতে যখনই মানে খুব কাজ, লোকজন আসছে, দেখতে হবে, কথা বলতে হবে, তখন আমি ওকে মানে বাড়িতে দিয়ে আসতাম। আর রোহনেরও অফিস শুরু হয়ে গেছে, 5 দিন ছুটি পেয়েছিল, বাকি ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ দিয়েছে। টানা মিটিং থাকলে ওকে আমি বাড়িতে দিয়ে আসতাম। আর এমনকি আর হচ্ছে এই সন্ধ্যের দিকে গিয়ে রাতের খাবারটা খাইয়ে দিয়ে ওকে নিয়ে আসতাম। মানে আমরা যাই খাই না কেন, ও চেষ্টা করেছে ও যেমন রুটিনে চলতো ওরকমই যেন ও রুটিনে চলে। তাছাড়া মানে এখানে এত গরম, মানে আমি মাঝে মাঝে ওর মুখের দিকে তাকাতে পারি না, ঘেমে যায়, কথা শুনবে না, ছাদে চলে যাচ্ছে। এবার ছাদে যাওয়া কি মানে সে বড়দের মতো সিঁড়ি দিয়ে ধরে ধরে উঠবে, না ছাদে গিয়ে মাটি ঘাটবে, জল ঘাটবে, এগুলো ওকে করতে দিতে হবে। ও মানে বাইরে তো নিয়ে যেতে পারছি না ওকে খুব একটা। তো যাই হোক, মানে আমার বাড়িতে গিয়ে এটা সুবিধা হয়েছে যে বাড়িতে এত লোক, তো এর কাছে থাকছে, আমার মা হয়তো ব্যস্ত তখন জেঠিমার কাছে দিয়ে দিচ্ছে, তো মানে জেঠিমা নিয়ে ঘুরছে বা দেখছে, মানে এই সুবিধাটা রয়েছে অনেক লোক থাকাতে। এখন আমি ওকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে কী করবো আমি জানি না, কারণ ওর খুব ঘোরার একটা হ্যাবিট হয়ে গেছে, এখানে এত লোকজনও দেখছে। আর মাও এখন যেতে চাইছে না আমাদের সাথে। বাবার বাড়ি, তারপরে গাছপালা রয়েছে, ওগুলোই নাকি যত্ন করবে। আমরা অনেক বললাম, গেলে পরে আমরা একটুখানি নিশ্চিন্ত থাকতাম, কারণ ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছিল না। ওষুধও আমরা মাঝে মাঝে বললে পরে তখন মনে পড়ছে হ্যাঁ ওষুধটা তো খাইনি। এবার আমরা আছি তাই এরকম করছে, না থাকলে কী করবে জানি না। যাই হোক, মানে যেতে চাইছে না এখানে। মানে গেছিলো শুধু কিট্টুর জন্য, বাকি বাড়ি ছেড়ে যেতে চায় না। কারণ এখন লোকজন আসা যাওয়া করছে, আমরা রয়েছে তো ভালো লাগছে। এবার একা একা কী করে থাকবে আমরা জানি না, মানে আমাদেরও খারাপ লাগছে যেতে। পুজোর সময় আবার আসবো আমরা। তো যাই হোক, এমনকি ওখানেও মানে বলছে এবার তাহলে বাড়ি যাই, এবার বাড়ি যাবে কি, মানে
বাবা একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, বলছি আরও কিছুদিন থাকো, তারপর চোখের অপারেশন। বললাম তাহলে চোখের অপারেশনটা করিয়ে যাও, একটা চোখে ছানি করিয়েছিল, আরেকটা চোখে করাবে, সেটাও মানে বললাম তাহলে এখান থেকে ভালো জায়গা থেকে করিয়ে যাও। ডাক্তারও দেখানো হলো চোখের, কিন্তু মানে এবার বাবা আবার বলছে আমি তো আর বেশি দিন থাকবো না, কেন করাবো। হ্যাঁ, আমরা আবার ধমকে দিয়ে যে না তুমি ওখানে গেলে তো করাবে না, ভালো জায়গা থেকে করিয়ে যাও। তো ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর আবার বলেছিল কিডনির যে ডক্টর, হার্টের ডক্টর, সবার কাছ থেকে পারমিশন লেটার নিয়ে আসতে, তারপরে সেটা মানে বাবা চলে যাওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। প্রথম জন্মদিন হয়ে যাওয়ার পর তারপরে বললো হ্যাঁ ঠিক আছে, একটু সুস্থই, তারপরে কিট্টু হাঁটা শিখলো, একটু হাঁটা দেখে যাবো, একটু কথা বলা শিখলো, কিট্টুর কথা শুনবো। হ্যাঁ মানে মোটামুটি মানে এতদিন ছিল সত্যি বলতে কিট্টুর জন্য, কিট্টুর মানে নানান রকম অ্যাক্টিভিটি দেখেই আরও মানে শেষ সময়টা খুব মানে কি বলবো ভালো গেছে, একা একা থাকতে হয়নি। ভাগ্যিস আমরা নেদারল্যান্ডস থেকে চলে এসেছিলাম বলে। তো আমাদের একটু যাতায়াতে থাকতেই হবে, তো এটাই। তো যাই হোক মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা পাশে ছিল, তারপরেও আমরা মানে ভালো মতো করে কাজটা করেছি। কি বলবো মানে ভাবিনি যে মানে দুজনে মিলে মানে মাকেও দেখা, কিট্টুকেও দেখা, বলতে গেলে ও মাঝে মাঝে আমাকেও দেখেছে, তারপরেও ও যে সবটা সামলেছে একা একা, মানে এটা অনেক বড় ব্যাপার। মানে আমরা সেদিন মানে সেদিন সব প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে সেদিন মানে কথা বলছিলাম যে যাক মানে খুব সুষ্ঠুভাবে হয়ে গিয়েছে। এখন ওই তবে তিনি যখন চলে গিয়েছেন ওই সময় তিথি অনুসারে আবার কিছু দোষও পেয়েছে, তো ওই দোষের পুজো সব কিছু কাটিয়ে যেটা দোষ পেয়েছে ওই পুজোটা দিলে পরে মোটামুটি সব কাজ কমপ্লিট আমাদের। হোক এটাই বলার ছিল, একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম।